সে আসলেই যদি কোনো অপরাধী হয়ে থাকে তাহলে তো এক্ষেত্রে জামাত ইসলাম তার আদর্শগত দিক থেকে তার সাপোর্ট করতে পারে না। এক্ষেত্রে অবশ্যই তার যে যথাযথ যে শাস্তি সেটা অবশ্যই প্রয়োগ করা এবং তাকে দলীয়ভাবে এটা শাস্তি নিশ্চিত করা। একবার বলা হচ্ছে যে এটা এআই দিয়ে তৈরি, আবার বলা হচ্ছে যে এটা আসলে অনেক আগে, আবার বলা হচ্ছে বিবাহিত। এই সব কিছুর দরকার পড়ুন, একদম স্বচ্ছভাবে সে স্বীকার করুক এবং তার এভিডেন্স যে প্রমাণাদি সে ডকুমেন্ট এটা সামনে নিয়ে আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছে আমি তাহসান সিদ্দিক। আপনারা দেখছেন নাবা নিউজ 24 এর নিয়মিত পর্ব হক কথা। আজকের এই পর্বে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি, বাংলাদেশ, ঢাকা। আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জামাত ইসলাম ইসলামপন্থী দল হয়, তাদের আদর্শকে ঘায়েল করতে বা আমরাদের যত তৎপরতা সে বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ। তো সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রধান গেস্টের কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব বর্তমান ভাইরাল হওয়া একটা ভিডিওতে আপনি দেখতে পাবেন যেখানে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, যিনি একজন জামায়াতপন্থী এমপি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটা রুমে তিনি একটা নারী কেলেঙ্কারি জনিত একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এই বিষয়ে আপনি কি জানেন বা কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ নাবা নিউজ পরিবারের পক্ষ থেকে যে আজকে যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন যে জামাত ইসলামকে বিশেষ করে জামাত ইসলামের একজন রানিং এমপি তার একটি নারী কেলেঙ্কারির বিষয় নিয়ে, যেটা একটা একদম বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে একটা আলোচিত একটা বিষয় হয়েছে। যে ক্ষেত্রে আমি আসলে বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের ইসলামী অঙ্গনের ভিতরে যে জামাত ইসলামের আদর্শিক যে সমালোচনা করা হয়, এটা কিন্তু বাম রাম বা সুশীল সমাজ যাদেরকে বলি, ফ্যাসিস্টের দোসরদেরকে উদ্দেশ্য করে যে তারা যে জামাত ইসলামকে বিভিন্ন ইস্যু নিয়ে যে সমালোচনা করা হয় এবং ঘায়েল করা হয়, এটা কিন্তু আকিদাগত বিরোধের থেকে নয়, এটা হচ্ছে আদর্শ দিক থেকেই। এবং তারা মনে করে যে এটা জামাত ইসলাম ইসলামী দল হিসাবেই কিন্তু তাদেরকে আলোচনা এবং সমালোচনা করা হয়। এক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট আমি যোগ করতেছি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনার অন্যান্য ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি যে এই ধরনের নারী কেলেঙ্কারি এবং বিভিন্ন দর্শন এবং বিভিন্ন অশ্লীল এবং অনেক কিছুই ভাইরাল হয়েছিল। বিশেষ করে ও তৎকালীন 17 বছরেও মন্ত্রী উপমন্ত্রীর পর্যায়েও তাদের বিভিন্ন নারী গঠিত যে সমস্ত ঘটনা একদম টপ অফ কান্ট্রি হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি যে আসলে সেক্ষেত্রে কোনো দল এবং ইয়ের পক্ষ থেকে কোনো সাংগঠনিক পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি এবং তাদেরকে সেফ জোনে তাদেরকে আরো সুরক্ষার জন্য অনেক কিছু সাপোর্টিং করা হয়েছে। বিশেষ করে টাকলা মুরাদ রয়েছে এবং আমাদের প্রসিদ্ধ হারুনের ভাতের হোটেল রয়েছে, যেখানে স্টার এবং অভিনেতা অভিনেত্রীদের একদম যৌনচারের একটা মিলন মেলায় ছিল, যেটাকে কেন্দ্র করে একদম প্রশাসনিক বড় থেকে এবং এমপি মন্ত্রীদের শুরু করে সবাই এখানে ওপেন ছিল। এটা তো লুকানো কিছু নেই। এবং স্টিল নাও যদি বর্তমানে প্রেক্ষাপটে আমরা রাম বাম রাজনীতিবিদদের কথা বলি এবং বর্তমানে সরকারের প্রশাসনের ক্ষেত্রেও যদি বলি যে অনেকেই একদম প্রকাশ্যে দিবালোকে স্পষ্ট তারা বিভিন্ন অকার্যের সাথে জড়িত, বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং বিভিন্ন আরো অপকর্মের সাথে জড়িত, সেটা নিয়ে কিন্তু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সহ দেশে এটা নিয়ে আলোচনা তেমন অগ্রগতিও নেই, এগুলা নিয়ে কারো মাথা ব্যথাও নেই। এক্ষেত্রে দেখবেন যে আপনার কওমি মাদ্রাসার ক্ষেত্রে হোক, অর্থাৎ দিনী কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী স্কলারদের নিয়ে হোক, অর্থাৎ ইসলামী লেভেল যাদের উপরে আছে তাদেরকে নিয়ে কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট ইস্যু পেলে নুন থেকে পান্তা ফুরানোর আগে দেখবেন যে তাকে নিয়ে এমন ভাবে রোস্ট করা হবে যে তাকে সমাজে দাঁড়ানো থাকে এবং সমাজে সে টিকে থাকাটা মুশকিল হয়ে যায়। যতটুকু ঘটে তার চেয়ে বেশি রটে এবং ওটাকে সমাজে এমন ভাবে ন্যারেটিভ তৈরি করা হয় যে আসলেই শব্দ হচ্ছে আলেমদের, শব্দ হচ্ছে ইসলামের, শব্দ হচ্ছে ইসলামপন্থীদের, অথচ তাদের যে পুরা টোটালি একদম একটা ভুল কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, নোংরার উপর দাঁড়িয়ে আছে, পচা আবর্জনার উপর দাঁড়িয়ে আছে, গড়ে গড়ে জেনা ব্যভিচার, কোনলা নিয়ে কারো মাথা ব্যথা নেই। এটাই দুঃখজনক। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমি আপনার কথার সাথে আরেকটা কথা যুক্ত করতে চাই যে তারা বলে যে তারা যেহেতু ইসলামপন্থী না, তারা
তাদের জন্য কাজটা করা খুবই স্বাভাবিক। সেখানে জামাত ইসলাম তাদেরকে ইসলামপন্থী দাবি করার পরেও তাদের কাছে বিষয়টা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তো আমি এখানে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে যারা অন্যান্য দল করে তারাও তো মুসলিম, তো তাদের কাছে বিষয়গুলো বা জেনা ব্যভিচার এগুলো আসলে স্বাভাবিক কেন মনে হয়? তো এক্ষেত্রে আপনি তাদেরকে কি বলতে চান? আসলে আদর্শগত দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে বাংলাদেশের মেজরিটি যারা মুসলিম এবং যারা যাদের ভিতরে মনুষ্যত্ববোধ রয়েছে, যে অপরাধ প্রবণতা, অপরাধকে অপরাধী মনে করতে হবে। এক্ষেত্রে আমি যেটা মনে করি যে সে ইসলামী দলের হোক, নন ইসলামী দলের হোক, মাদ্রাসার হোক, কলেজ ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠানের হোক, যে অপরাধী, অপরাধের ক্ষেত্রে সকলেই এক্ষেত্রে সমান। এইসব বিষয় থেকে আমরা যেটা প্রতীয়মান যে আদর্শ দিক থেকে কিন্তু জামাত ইসলাম বিচ্যুতি হয়নি, তারা তাদের অবস্থান অনুযায়ী তারা সঠিক আছে। দলীয় ভাবে আপনি ওই চিন্তা করলে তো আপনি একজনকে কেন্দ্র করে পুরো জামাত ইসলাম করে আপনি এই অপবাদটা, এই দায়টা আপনি চাপে দিতে পারেন না। যেরকম ভাবে একজন, আমি যদি একটা ডাক্তারি পোশাক পরে অথবা ডিফেন্সের কোনো পোশাক পরে যদি কোনো অকারেন্স করি, আমার এই পোশাকের কারণে কিন্তু আমার ব্যক্তিগত কোনো অপরাধের কিন্তু আপনার প্রশাসনিক এবং পুরো একটা টিমের উপর আপনি দায় চাপে দিতে পারেন না। তা আদর্শগত দিক থেকে প্রতিষ্ঠান, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দিনী কোনো প্রতিষ্ঠান হোক, উলামায়ে কেরাম হোক এবং জামাত ইসলামী যে কোনো দলই হোক, এক্ষেত্রে একজন ব্যক্তি কেন্দ্রিকের দোষকে কেন্দ্র করে অন্যদের উপর দায় চাপানোটা আসলে অনৈতিক এবং এক্ষেত্রে বলি যে একটা অন্যায়, জুলুম, নিপীড়ন। তো এক্ষেত্রে তারপরেও আমি যেটা বলবো যে অন্যান্য দলের চাইতে ইসলামী দলগুলোর প্রতি আমাদের সমাজে একটা কনসেপ্ট, একটা সফট কর্নার কাজ করে যে এরা আসলে এই অপরাধের সাথে, যে যারা আদর্শের বাণী ছড়ায় তারা আদর্শের বিচ্যুতি হয়ে অপরাধে, অনৈতিক কাজে কিভাবে জড়িয়ে পড়ে, এই জন্য এটা বলাটাও যৌক্তিক মনে করি। তথাপি আমি আরেকটা পয়েন্ট এখানে যোগ করতেছি, সেটা হচ্ছে যে আপনার এই যে জামাত ইসলামের যে রানিং এমপি, তার এই বিষয়টা যদি যৌক্তিক ভাবে আমরা মেনেও নিই যে তিনি বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটা বিষয়, এটা এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। হ্যাঁ, যদি এটা এরকমই হয় যে সে বিবাহিত, তাহলে তার উপর জুলুম এবং অন্যায় করা হয়েছে। যারা এই ভিডিওটা ফাঁস করেছে বা এরকম ভাবে তাদেরকে অপমান করা হলো, তাকে সমালোচিত করা হলো, এটার জন্য আসলে আইনগত ভাবে কোনো পদক্ষেপ নেওয়া উচিত। সে যেহেতু একজন সংসদ প্রণতা, সুতরাং সে নিজে এটা উদ্যোগ নিতে পারে। দ্বিতীয়টা হচ্ছে, যদি সে আসলে যদি কোনো অপরাধী হয়ে থাকে, এক্ষেত্রে যদি তার এটা তদন্ত স্বার্থে যদি সে প্রমাণিত হয়, তাহলে তো এক্ষেত্রে জামাত ইসলাম তার আদর্শগত দিক থেকে তার সাপোর্ট করতে পারে না। এক্ষেত্রে অবশ্যই তার যে যথাযথ যে শাস্তি, সেটা অবশ্যই এটা প্রয়োগ করা এবং তাকে দলীয় ভাবে এটা শাস্তি নিশ্চিত করা, এটা বর্তমানে সকলের দাবি। এই ক্ষেত্রে আসলে একটা বিভ্রান্তি, বিবৃত করা একটা পরিস্থিতি রয়েছে। সেটা হচ্ছে যে একবার বলা হচ্ছে যে এটা এআই দিয়ে তৈরি, আবার বলা হচ্ছে যে এটা আসলে অনেক আগে, আবার বলা হচ্ছে বিবাহিত। এসব কিছুর দরকার তো নেই। একদম স্বচ্ছভাবে সে স্বীকার করুক এবং তার এভিডেন্স যে প্রমাণাদি, সে ডকুমেন্ট এটা সামনে নিয়ে আসুক। এই যে এই ক্ষেত্রেও তো হয়েছে যে বিয়ের অনেক কিছু ডকুমেন্ট দ্বারা দেখানো হচ্ছে, আবার এটা নিয়েও বিতর্ক করা হচ্ছে। আমি যেটা মনে করি যে আসলে স্বচ্ছভাবে এই ক্ষেত্রে, আমি শুধু জামাত ইসলামের ক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে এই পয়েন্টটা আমি টানবো না। সেটা আমি দেশ ও জাতির প্রতি, বিশেষ করে ইসলাম ও মুসলিমদের প্রতি যাদের অন্তরে একদম বিতর্কত ভাবে যারা ইসলামকে লালন করে ভালোবাসে, সকলের প্রতি একটা অদার্থ আহ্বান থাকবো যে সমাজের যে কোনো দুর্ঘটনা এবং যে কোনো আকারেজের ক্ষেত্রে এবং এই সমস্ত ক্ষেত্রে সিরিয়াস বিষয়ে যেখানে ইসলামী ইমাম এবং ইসলামী কোনো লেবেল লাগানো থাকে, এক্ষেত্রে আপনারা কারো ক্ষেত্রে কোনো কিছু অভিযোগের তীর তুলতেও আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং আমি দেশ ও জাতির প্রতি একটা উদারতা আহ্বান, বিশেষ করে আমাদের দিনী অঙ্গ যে সমস্ত কমি ছেলেরা রয়েছে, আলিয়া মাদ্রাসা ছাত্র ভাইরা রয়েছে, তাদের প্রতি একটা উদারতা আহ্বান থাকবে যে আপনারা একটা টিম গঠন করেন, যে টিমের মাধ্যমে এই সমস্ত অকারেন্স গুলো, এই সমৃচিত বিষয়গুলো স্বচ্ছ টিমের মাধ্যমে তদন্ত করা হোক। হ্যাঁ, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে গোয়েন্দা টিম রয়েছে তারা তো তদন্ত করবে তাদের মতো করে, কিন্তু ইসলাম ও দেশ ও জাতির হেফাজতের জন্য এটা একটা বর্তমানে একটা ট্রেনিং বিষয় এবং এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় যে আমরা স্বচ্ছ তদন্তের সাথে আমরা একটা টিম চাই, যেখানে কওমি মাদ্রাসা ছাত্ররা হতে পারে, ইমাম খতিবরা হতে পারে, উলামায়ে কেরাম, মাদ্রাসার আলেম উলামারা হতে পারে এবং আলেম মাদ্রাসার ছাত্র ভাইরা হতে পারে এবং সমাজের ইসলাম প্রিয় ভাইরা হতে পারে। সকলকে নিয়ে যদি একটা স্বচ্ছ তদন্ত টিম গঠন করা হয় এবং তারা এটার পক্ষ থেকে একটা রিপোর্ট তৈরি করবে, যেটা বাংলাদেশের একদম আপমর্যাদা সব বিষয়টা
এটাকে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। আমরা অতীতেও যেটা দেখেছি যে আসলে মিডিয়া এখন বর্তমানে মিনিস্ট্রিম যে মিডিয়াগুলি এটা কারো না কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কাজ করে যায়। আপনি দেখবেন যে লাগাতার ভাবে ছোট্ট তুচ্ছকে একদম তিলকে তাল বানিয়ে এটাকে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়, এটা তথ্য সন্ত্রাসের পর্যায়ে পড়ে যায়। সো এখান থেকে বাঁচার জন্য আমি একটা সেফ জোন চিন্তা করেছি। সে চিন্তাটা হচ্ছে এটা, আমরা নিজস্ব ভাবে আমরা একটা তদন্ত টিম গঠন করি এবং সেটা অনুযায়ী যে রিপোর্টটা আমরা সকলের কাছে প্রচার করার চেষ্টা করি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কাছে আর একটা বিষয় আমরা তুলে ধরতে চাই, সেটা হলো এরকম নিপীড়িত জনগোষ্ঠী যারা রয়েছে, যারা বিভিন্ন ষড়যন্ত্র শিকার এবং তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা ষড়যন্ত্রের শিকার হয়, তো এক্ষেত্রে নাবা নিউজ 24 এর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বিশেষ করে এক্ষেত্রে সকলের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ এবং আহ, সহমর্মিতা নিয়ে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা নাবা নিউজের পক্ষ থেকে আপনারা মাজলুম জনপদের পক্ষে দেশ ও জাতির কল্যাণে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে পাবেন। আপনারা যদি মনে করেন যে বাস্তবিক তদন্তের স্বার্থে যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, সে ইমাম হোক, মসজিদ মাদ্রাসার অথবা ইসলামিক কোনো বিষয় হোক, যাদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে, এক্ষেত্রে ইনশাল্লাহ সর্বসময় 24 আওয়ার্স নাবা নিউজ 24 এর পরিবারকে সকলকে ইনশাল্লাহ একসাথে পাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের এ পাশে একদম সঠিক তথ্যটা দেশ ও জাতির কল্যাণে ইনশাল্লাহ সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমি সকলের প্রতি আবার আহ্বান জানাচ্ছি যে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলাম ও মুসলিম জাতির হেফাজতের স্বার্থে আপনার দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে নামানি পরিবারকে যদি আপনারা ডাকেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই মুসলিমের পক্ষে, দেশের পক্ষে, হকের পক্ষে, জাতির কল্যাণের পক্ষে আসি, থাকবো। আমি তো থেকেই যাব, কাজ করেই যাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেবকে, সাথে সাথে ধন্যবাদ নাবা নিউজ 24 এর দর্শকদেরকে, যারা আমাদের উপর আস্থা রেখে আমাদের নিউজগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে বলবো, যারা আমাদের হক কথার এই পর্বগুলো দেখতে চাচ্ছেন নিয়মিত, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।